স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে আপনাদের সাথে আছি তানিয়া হারুন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনের 49 দিন আগে গত 25 ডিসেম্বর সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন দেশে ফিরেই লক্ষ লক্ষ নেতাকর্মীর সংবর্ধনা গ্রহণ করে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত ভাষণ আই হ্যাভ আ ড্রিম স্মরণ করিয়ে দিয়ে বলেছেন আই হ্যাভ আ প্ল্যান ও উই হ্যাভ আ প্ল্যান। বাক্য দুটি রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। গণঅভ্যুত্থানের 1.5 বছরের মাথায় মব আক্রমণ সহ অপরাধমূলক নানা কর্মকাণ্ডে দেশের মানুষের মধ্যে যখন অনিশ্চয়তা উদ্বেগ ছড়িয়ে পড়েছে, তখন তার এই ভাষণ জাতিকে কতটা আশান্বিত করতে পেরেছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন 63 বছর আগে মার্টিন লুথার তার ভাষণে স্বপ্নের কথা বলার মধ্য দিয়ে যে পরিকল্পনাগুলো স্পষ্ট করেছিলেন, তারেক রহমানের ক্ষেত্রে তা অতটা স্পষ্ট নয়। তবে নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল তা অনেকটাই কেটে গেছে বলে মনে করছেন তারা। এর সঙ্গে রাজনীতিতে সমান তালে আলোচিত হচ্ছে নির্বাচনী ব্যয় মেটানোর জন্য বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হওয়া ক্রাউড ফান্ডিং বা গণতহবিল সংগ্রহ করা নিয়ে। নির্বাচনী প্রচারণা শুরুর আগে এই ক্রাউড ফান্ডিং কতটা যুক্তিযুক্ত? নির্বাচনী ব্যবস্থাকে কালো টাকার প্রভাব প্রতিপত্তিমুক্ত করার পাশাপাশি জনগণের প্রতি রাজনীতিবিদদের দায়িত্ববোধ বাড়াতে এটি কোনো ভূমিকা রাখতে পারবে? এসব নিয়ে আলোচনায় আজ আমাদের স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান, এবং আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। দুজনকেই প্রযত্নে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সহ আরও বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, সেটা রাজনীতিতে স্থিতিশীলতা ফেরানোর আসলে ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে রাজনীতির যে শূন্যতা ছিল তারেক রহমানের প্রত্যাবর্তনের পর সেখানে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে, এমনটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটু জানতে চাই, রাজনীতি থেকে স্থিতিশীলতা ফিরবে কিনা সেইটা নিয়ে আপনি কি মনোভাব পোষণ করবেন, এবং 17 বছর আগের যে তারেক রহমান এবং দীর্ঘ নির্বাসন শেষে স্বদেশ প্রত্যাবর্তনে দেশে ফেরা যে তারেক রহমান, তার নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি, পার্থক্য কিংবা পরিবর্তন কি দেখছেন? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার সহ আলোচক, একসময় ছাত্র আন্দোলনে আমাদের সহযোদ্ধা হেলেন জেরিন খান, এবং দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা। দেখুন, আসলে রাজনীতিতে স্থিতিশীলতা আনার তো কোনো বিকল্প নেই, কারণ একটা অস্থিতিশীল অবস্থায় দেশ চলতে পারে না, এটা সবাই চায়। এবং যে অবস্থায় দেশ আছে এটি কোনো আনসার নয়, এটি কোনো উত্তর নয়। তারেক রহমানের প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে আমি বলবো যে এক ধরনের আশাবাদের জায়গা তৈরি করেছে। আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের রাজনীতির সাথে একমত পোষণ করি না, কিন্তু আমি বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার প্রশ্নে দেশ যে জায়গায় গিয়েছিল, যে শূন্যতা তৈরি হয়েছিল এবং যে অজানা আশঙ্কা তৈরি হয়েছিল, এই আশঙ্কার জায়গা থেকে মানুষ একটা মুক্তির দিশা খুঁজতে পেয়েছিল, এবং সে কারণেই একটা দোলাচলের মধ্যে ছিল যে 12 তারিখে নির্বাচনটি হবে কিনা। বিএনপির মতো একটি বড় দল, সে যদি তার প্রধান নেতাকে বাইরে রেখে নির্বাচনে যেতে চায়, সেটি আদৌ কতটা বাস্তবসম্মত হবে এই নিয়ে প্রশ্ন ছিল। একই সঙ্গে আবার এই প্রশ্নও ছিল যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত পরাজিত যে রাজনৈতিক শক্তি, তাদেরকে বাদ দিয়েও নির্বাচন হবে কিনা, তারাও একটা বড় একটা স্টেক হোল্ডার ছিল এই দেশের রাজনীতিতে। তাহলে এইরকম আশঙ্কার মধ্য দিয়ে যখন তারেক রহমান নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যখন স্বদেশে ফিরলেন, আমরা দেখলাম অতীতের তুলনায় একটু ভিন্ন ধর্মী চেহারা আমরা দেখতে পেলাম। আমরা অতীতে যে বাহুল্য দেখতে পেতাম, এবার কিন্তু আমরা সেই বাহুল্যটা দেখতে পাইনি। হাজার হাজার তোরণ ঢাকা শহরে নির্মিত হয়নি। আমরা দেখেছি যে বিএনপির কর্মীরা, আমি অত্যন্ত নিরপেক্ষ জায়গা থেকে বলবো যে ওই জুলাই এক্সপ্রেসওয়েতে যে সম্বর্ধনাটি হলো, তারপরে তারা আবার ঘোষণা দিয়েছে সেই জায়গাটা তারা পরিষ্কার করবে এবং সেখানে তারা বৃক্ষরোপণ করবে। এই যে ইতিবাচক উদাহরণ, এটি তো আপনা আপনি তৈরি হয়নি। এর মধ্য দিয়ে তাদের পরিপক্কতা, তাদের একজনের দায়িত্বশীলতার জায়গা আমরা যারা বিএনপির বিরোধী, আমরা কিন্তু এই জায়গা থেকে এই জিনিসটা দেখতে পাই। ফলে আমি রাজনৈতিকভাবে একজনের সঙ্গে দ্বিমত করতে পারি, কিন্তু তার যদি কোনো ইতিবাচক আলামত আমাদের চোখে দৃষ্টিগোচর হয়, সেটিকে অ্যাড্রেস করা উচিত বলে আমি মনে করি। সে কারণে 17 বছর আগের তারেক রহমানের যে অভিব্যক্তি, আজকের পরিণত, পরিপক্ক এবং দীর্ঘ নির্বাসন জীবন শেষে ফিরে আসা তার যে
আমি বলবো যে সাফারিংসের মধ্য দিয়ে পাওয়া যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং তিনি এসেই আমাদের মহান মুক্তিযুদ্ধকে অ্যাড্রেস করেছেন, এবং তিনি যে স্বাধীনতা যুদ্ধে তার পিতা যে একজন সেক্টর কমান্ডার ছিলেন, তার প্রতি তার যে দায়িত্ববোধ এবং মুক্তিযুদ্ধের প্রতি যে অঙ্গীকার, সেটিকে তিনি অ্যাড্রেস করেছেন। একই সঙ্গে আমাদের দীর্ঘ 16 বছরের যে স্বৈর শাসন, সেই স্বৈর শাসনে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকেও তিনি কিন্তু অ্যাড্রেস করেছেন। ব্যক্তিগতভাবে কোনো কুৎসা তার বক্তৃতার মধ্যে কোনো ব্যক্তির নাম ধরে আমি শুনতে পাইনি। ফলে এগুলোকে আমরা ইতিবাচকভাবে দেখতে পারি। এবং একই সঙ্গে আবার এটিও যেমন দেখতে পাই যে তিনি আসার পরে তার দলের নেতাকর্মীদের একাংশের মধ্যে যে অতি উচ্ছ্বাস, অতি আবেগ, তার ফলে যে কোনো জায়গায় যে বিশৃঙ্খলা হচ্ছে সেটিও কিন্তু জনগণের দৃষ্টি এড়াচ্ছে না। ফলে এখানে একটা ভারসাম্য রক্ষা করার ব্যাপার রয়েছে। সেই ভারসাম্য যদি রক্ষা করতে পারে, এবং সেই ভারসাম্য রক্ষা করার দায়িত্ব দলের প্রধান নেতা হিসেবে তারেক রহমানের, তাকে আগামী দিনে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আরও দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং দলের ভেতরে গণতন্ত্র এবং দেশের গণতন্ত্র দু জায়গাতেই নজর দিয়ে তাকে আগামী দিনে প্রমাণ করতে হবে যে তিনি কতটা পরিণত এবং পরিপক্ক হয়ে উঠতে পেরেছেন, এবং ভিন্ন মতাবলম্বী যারা, তাদের প্রতি তার দৃষ্টিভঙ্গি কি, কতটা গণতান্ত্রিক আচরণ তিনি করেন, এবং তার মধ্যে ফ্যাসিবাদের কোনো অবশেষ আছে কিনা, সেটাও কিন্তু মানুষ আগামী দিনে দেখতে চাইবে। জি, হেলেন জেরিন খান, একটু আপনার কাছে আসতে চাই। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান তারেক রহমানের পরিকল্পনার কিছু অংশ আগেই প্রকাশ করা হয়েছিল, তার মধ্যে মূল বিষয়গুলো 8 পরিকল্পনা হিসেবে সারসংক্ষেপ আকারে আগে ভাগে তুলে ধরা হয়েছে, এবং তার মধ্যে আছে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে আরও বেশ কিছু বিষয় উঠে এসেছে। আগামী নির্বাচনে ইশতেহারে সেগুলা বিশদভাবে তুলে ধরা হবে, এমনটা বলছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শুরুতে একটু ফ্যামিলি কার্ড, সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। বলা হয়েছে বিএনপি প্রতিটি পরিবারে প্রধান নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড চালু করবে। একটু জানতে চাই, প্রতিটি পরিবারে কি এই ফ্যামিলি কার্ড প্রয়োজন আছে কিনা, এবং বাংলাদেশের বাস্তবতায় প্রতিটি পরিবারকে দেয়া কতটা আসলে বাস্তবসম্মত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, এবং সহ আলোচক হিসেবে হাসান ভাই এখানে এসেছেন। অনেক সুন্দর করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনকে এবং তার বক্তব্য, তার এই মানে বিশেষ করে এই 3 দিনের যে কর্মসূচি তিনি পালন করেছেন সেটার উপরে বিশদ আলোচনা করেছেন। সেই জায়গায় আমি না যাই, আমি একটু ফ্যামিলি কার্ডের বিষয় বলার আগে 2-1টা বিষয় আমি অবশ্যই বলতে চাই। যে দেখেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে এসছেন। দেশে এসে আমি যেটা বলবো যে তার তো দীর্ঘ একটা ইতিহাস আছে, একটা গল্প আছে যে তিনি কি কারণে দেশ থেকে তাকে এই 17 বছর বিদেশে থাকতে হয়েছে, ওই জায়গাটা আমি নাই বললাম। কিন্তু একটা বিষয় আমাকে একটু বলতেই হয় যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসার পরে সত্যিকার অর্থে আমি যেটা বলবো যে আমি 2 দিন সার্বক্ষণিকই বলা চলে যে তার ওই বহরে আমি ছিলাম। সেখানে আমি দেখেছি, কিংবা তার একজন কর্মী হিসাবে আমি যেটা অনুধাবন করেছি, সেটা হলো যে তিনি মানে অনেক কিছু হারিয়েছেন দেশে আসার পরে। মানে তার যে বাংলাদেশে 17 বছর পর আসার পরে এই জিনিসটাও মানে তিনি নিজে যেমন উপলব্ধি করেছেন, এবং সেটা সোশ্যাল মিডিয়ার কারণে কিংবা প্রযুক্তির কারণে কিংবা আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে সেটা এসেছে যে তিনি এসেই এয়ারপোর্টে এসেই তিনি যে বাংলাদেশকে কতটা সার্বক্ষণিকভাবে তিনি অনুভব করেছেন, সেটা কিন্তু একটা বাস্তব রূপ আমি দেখেছি। যে তিনি এখানে এসেই তিনি মাটিকে মানে মাটির স্পর্শটা তিনি সবার আগে নেওয়ার চেষ্টা করেছেন। এটা দিয়ে তিনি মানে যেটা আমি বুঝতে পেরেছি যে তিনি যে এই দেশকে কতটা ভালোবাসেন সেটারই একটা বহিঃপ্রকাশ ওখানে ঘটেছে। তবে যেই জায়গাটা আমি বলতে চাই যে তিনি আসার পরে তিনি অনেক পেয়েছেন, সবচেয়ে যেটা পেয়েছেন যে মানুষের ভালোবাসা, কিন্তু তিনি অনেক হারিয়েছেন। সেটা হলো যে দেখেন, তিনি যেই বাড়িতে বড় হয়েছেন সেই বাড়িটা নেই, তার মানে একমাত্র সহযোদ্ধা ভাই যে আরাফাত রহমান কোকো ভাই, তাকে তিনি হারিয়ে ফেলেছেন। তার প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে সুস্থ অবস্থায় পেলেন না, তাকে পেলেন হাসপাতালে। তো তিনি কিন্তু অনেক কিছু মানে পান নাই।
কিন্তু যেটা পেয়েছেন সেটা হলো মানুষের ভালোবাসা। তো সেই ভালোবাসাই হয়তো তার এই যে হারানোর বিষয়গুলো, এবং তিনি অসংখ্য নেতাকর্মী তার যাদের নিয়ে তিনি কাজ করেছেন তাদের অনেককেই কিন্তু তিনি ফিরে পান নাই। তারা অনেকেই কিন্তু নানা অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে তারা চলে গিয়েছেন। তো এইগুলা তিনি কিন্তু একেবারেই ভুলে গিয়েছেন মানুষের এই ভালোবাসার কারণে। তো আমি বলবো যে এই জায়গাটা মানে আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে একদিকে তার একটা বিশাল কষ্ট, অন্যদিকে তার একটা বিশাল প্রাপ্তি, এই দুটার মাঝখানে তিনি দাঁড়িয়ে কথাগুলো বলেছেন, যেটা বলেছেন যে একেবারেই আমি বলবো যে তার একেবারে সবচেয়ে বেশি সমালোচক যারাও, তারাও কিন্তু এই 3 দিনের তার যে বক্তব্য, তার আশা, তাকে দেখার জন্য মানুষের যে উচ্ছ্বাস, সব মিলিয়ে তার পরবর্তীতে তিনি যেন তার বক্তব্যের মধ্যে আই হ্যাভ এ প্ল্যান যেটা বলেছেন, সেটার মধ্যে দিয়ে আপনি যেটা বলেছেন যে এই জায়গায় আমি বলতে চাই যে এই যে প্ল্যানের মধ্যে একটা তো আমরা সকলেই জানি যে 31 দফা যেটা আমাদের জাতির সামনে উপস্থাপন করেছে বিএনপির পক্ষ থেকে কিংবা অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষ থেকে, সেটার মধ্যে আছে, এবং সেটার মধ্যে এই ফ্যামিলি কার্ডের কথা আছে। আপনি বলেছেন যে ফ্যামিলি কার্ডে প্রত্যেক নারী সদস্যকে দেওয়ার কথা বলেছেন। দেখেন এখানে তো মানে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেক নারী সদস্যকে, কেউ যদি নিতে না চান সেটা তার মানে তার বিষয়, কিন্তু আমরা দিতে চাই, কেউ যদি নিতে চান তাকে আমরা দিতে চাই। এটা প্রতিটি পরিবারে দেয়া কতটা বাস্তবসম্মত? কারণ আমরা যেহেতু সব জেলাতে শিক্ষার হার, বেকারত্বের হার কিন্তু সমান না, সেই ক্ষেত্রে ধনী গরিব সেই বিষয়টিও কিন্তু সামনে আসে। তো সব মিলিয়ে আসলে কতটা বাস্তবসম্মত হবে প্রতিটি পরিবারে? না, আমার মনে হয় যে এই ধরেন এগুলো নিয়ে তো অনেক অতীত দিনে আমরা, যদিও এই ফ্যামিলি কার্ড আর অন্য কার্ডের মধ্যে ডিফারেন্স আছে, অতীত দিনে যে কার্ডগুলো দেওয়া হতো, যে ভিজিএফ কার্ড, এটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে যে বাণিজ্য হয়, কিন্তু এই কার্ডটা এই কারণে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, সমস্ত নারী সদস্যের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যেন কোনো ধরনের এখানে কেউ মানে এটা নিয়ে কোনো রকমের অর্থনৈতিক কেলেঙ্কারি না হয়। প্রতিটা পরিবারে দেওয়া সম্ভব, অবশ্যই দেওয়া সম্ভব। দেখেন কতটা সম্ভব, বাংলাদেশ এখন বাংলাদেশ না পৃথিবী এখন প্রযুক্তির কারণে কত এগিয়ে গিয়েছে। আমি দেখলাম যে ওই দিন ঢাকাতে মানে 25শে ডিসেম্বর অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য ঢাকা শহরে মানে 1,25,00,000 সিম কার্ড ঢুকেছে, সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি। মানে এখন কিন্তু প্রযুক্তির কারণে সব কিছু ইজি হয়ে গিয়েছে। কাজেই বাংলাদেশের এই মানুষের প্রত্যেকটা পরিবারের সদস্যের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া এটা কোনো কঠিন বিষয় হবে না আমি মনে করি। তবে এখানে অবশ্যই তো অপশন থাকবে, কেউ যদি নিতে না চায় তাকে তো জোর করে দেওয়া হবে না, কিন্তু আমাদের পক্ষ থেকে সকলের জন্য এই সুযোগটা অবধারিত। আরেকটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন 1.5 যুগেরও বেশি সময় দেশের রাজনীতি শুধু প্রতিশ্রুতি আর স্লোগানে ভরা ছিল, সেই রাজনীতি মানুষের জীবনে তেমন কোনো সুখবর বয়ে আনেনি। অর্থাৎ অতীতে যেমনটা দেখা গেছে যে মানুষ কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ আসলে কোনো সুখবর পায়নি তাদের নিজ জীবনে। 1.5 যুগ ধরে মানুষ যে ঠকেছে সেই বিষয়টি বলেছেন। এবার মানুষ কি বিশ্বাস করবে, কতটা আস্থা রাখবে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন কিভাবে হবে, সব মিলিয়ে আপনি যদি একটু ছোট্ট করে বলতেন। এটার ব্যাপারে আমি বলতে চাই যে হ্যাঁ, বিগত 17 বছর বাংলাদেশে, বিশেষ করে 2008-এর নির্বাচনের সময় আমি একটা স্লোগান আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই সময় বলা হয়েছিল যে 10 টাকা চালের 10 টাকা সেরে চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব। কিন্তু দেখা গিয়েছে যে 10 টাকা সেরে চাল সেটা পরবর্তীতে কেউ 50, 60 এবং 70 টাকায়ও কিন্তু শেষের দিকে একদম যে 24-এর আগে তাদের অনেককে কিনতে হয়েছে। তো আবার ঘরে ঘরে চাকরির ক্ষেত্রে দেখা গিয়েছে যে বেকারত্বের সমস্যার কারণেই কিন্তু এই যে আন্দোলন, প্রথমে তো কোটা বিরোধী আন্দোলন মানে এটা দিয়ে শুরু হয়েছে, এবং এই আন্দোলনের মূলই ছিল যে এই বেকারত্ব, মানে ধরেন চাকরির ক্ষেত্রে যে বৈষম্যটা হয়েছে, এবং এই বৈষম্যর শিকার হয়েছে কারণ চাকরি যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে এই বৈষম্য করা দরকার ছিল না। সেই কারণেই তো প্রতিশ্রুতি, মানে মানুষ কি চায় আসলে
আসলে সত্যি কথা প্রতিশ্রুতি না, বাস্তবায়নটা চাই। সেটা হ্যাঁ এখন আমি খুব জোর করে বলতে পারছি না, কারণ সত্যিকার অর্থে আমরা এটা যখন বাস্তবায়ন করে মানে মানুষের সামনে নিয়ে আসতে পারবো তখনই আমি জোর গলায় বলতে পারবো। তবে অবশ্যই আমরা তো প্রতিশ্রুতি মানে মানুষকে আশা তো আমরা না, মানুষকে যদি আমরা আশা দেখাতে না পারি তাহলে আমরা ওই আশার ওই লক্ষ্যে কী করে যাব? আমাদের লক্ষ্যে যেতে হলে তো তাদেরকে আমাদেরকে আগে জানাতে হবে, সেইটাই আমরা জানাচ্ছি। তবে এই ব্যাপারে আমি মনে করি দৃঢ় প্রতিজ্ঞ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমরা অতীত দিনও দেখেছি, বিশেষ করে আপনি 2001 থেকে 2006 পর্যন্ত তিনি তিনি যখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন সেই সময় কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে তিনি কিন্তু ইউনিয়ন প্রতিনিধি সভা, তারপরে জেলা প্রতিনিধি সভা, ইভেন বিভাগীয় প্রতিনিধি সভা, এইটার মধ্যে দিয়ে তিনি কিন্তু একদম প্রতিটা ঘরে ঘরে মানে পৌঁছে গিয়েছিলেন। সেই কারণেই তাকে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে এবং পরবর্তীতে এই যে বিএনপির বিরুদ্ধে অজস্র প্রোপাগান্ডা করে এই যে ফ্যাসিস্টটা দীর্ঘ 17 বছর জোর করে যে ক্ষমতায় ছিল। তা আমি মনে করি যে মানুষকে আশার দেখাতেও হবে এবং সেটাকে বাস্তবে রূপ দিতে হবে। সেই জায়গাটাই মানে আমার মনে হয় আমাদের যে যুগ্ম মহাসচিব তিনি এই বিষয়টাই এখানে উল্লেখ করেছেন। জি, অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। জামায়াতের সঙ্গে জোট নিয়ে এনসিপির নারী নেত্রীদের আপত্তি, সেই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে আসতে চাই। যেমনটা আমি শিরোনামে বলছিলাম যে আজকে এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা, এই বিষয়ে যেহেতু জামায়াতের জোট নিয়ে আসলে প্রসঙ্গ, তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে যাওয়ার কথা ব্যক্ত করেছেন, সেই বিষয়ে কি আপনি কোনো মন্তব্য করবেন কিনা? দেখেন, আমি এই ক্ষেত্রে একটু পুরনো কথা টানতে চাই। সেটা হলো বাংলাদেশের মানুষ বরাবরই আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে একটা বিকল্প শক্তি সন্ধান করেছে, অন্তত একবারের জন্য একটা বিকল্প দেখতে তারা চেয়েছিল। এবং দীর্ঘ 16 বছরের যে স্বৈর শাসন, তার বিরুদ্ধে মানুষ চেয়েছিল কিন্তু একটা বিকল্প শক্তি, এবং যে জন্য তারুণ্যের ভাবনা থেকে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, যেটাকে তারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ নাম দিয়েছিল, যারা বলেছিল একটা নতুন বন্দোবস্তের কথা, যারা বলেছিল যে জাতি ধর্ম নির্বিশেষে সকলের বাংলাদেশ হবে, নারী পুরুষ বৈষম্য থাকবে না ইত্যাদি যারা বলেছিল, সেই নতুন বন্দোবস্তের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে আমরা দেখেছি যে একটা হিজাব পরা নারী আবার একজন টি শার্ট জিন্স পরা নারী একই কাতারে একই মিছিলে হেঁটেছে, কেউ কারোর সঙ্গে বৈরিতা তৈরি করে নাই, এবং এক ধরনের মুক্ত সমাজের আকাঙ্ক্ষা থেকে হয়েছিল আপনার এই বিকল্পের ভাবনা। আমরা যদি একটু পিছনে যাই, আমরা দেখব যে একসময় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণতান্ত্রিক ফোরাম নামে একটি রাজনৈতিক শক্তির উদ্ভব ঘটেছিল 90-এর শেষের দিকে, এবং 90-এর দশকের সেই সময়কার যে গণতান্ত্রিক ফোরামের উত্থান, সেখানে বাংলাদেশের এমন কোনো পণ্ডিত নাই যারা এর মধ্যে ছিলেন না, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনিও কিন্তু এই গণতান্ত্রিক ফোরামের মধ্যে ছিলেন। কিন্তু দেখা গেল অল্প কয়েকদিন যেতে না যেতেই, যেহেতু গণতান্ত্রিক ফোরাম ছিল নানান গ্রুপ থেকে আগত মানুষের একটা ফেডারেশন, আস্তে আস্তে সেখান থেকে কিন্তু চিন্তা এবং মতের পার্থক্যের কারণে সেখানে একটা ভাঙন ধরতে শুরু করে, এবং ফাইনালি ডক্টর কামাল ছাড়া আর কেউ থাকলো না, এবং সেই দলও 3-3বার ভেঙে এটি এখন আর রাজনীতির হিসাবের মধ্যে নাই। একই অবস্থা আমাদের তরুণদের বেলায় ঘটেছে, যারা একটি মুক্ত এবং বৈষম্যহীন সমাজ চেয়েছিল, তারা যখন দেখলো যে যেই জামাত, যাদের আমি অত্যন্ত মিষ্টি ভাষায় বলছেন যে নারীদেরকে 8 ঘন্টা কাজ করার দরকার নাই, তারা 5 ঘন্টা কাজ করলেই চলবে, তারপরে তারা আস্তে আস্তে অনেকে বুঝতে পারছে যে 5 ঘন্টাটা 5 ঘন্টায় থাকবে না, একসময় বলবে যে 3 ঘন্টা কাজ করলে হবে, মানে নারীদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়ার যে একটা প্রবণতা সেখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং নারী নেতৃত্বের জায়গায় তাদের যে দৃষ্টিভঙ্গি, আমার ধারণা এনসিপির যারা নারী কর্মী তাদেরকে এটা স্ট্রাইক করেছে। তারা হয়তো আজ করতে পেরেছে, যদি এই ধারায় তাদের দলটি চলতে থাকে, তারা যে ফাতেমা এবং কৃষ্ণার যে সম্মিলন চেয়েছিল, যে সম্মিলনের রাজনীতিটি সেখানে আর হচ্ছে না। অর্থাৎ ডক্টর ইউনুস এবং এই ইন্টারিম যে ইনক্লুসিভনেসের কথা বলেছে, যে ইনক্লুসিভনেস কিন্তু আর থাকছে না। তাসনিম যারা যে বক্তব্য দিতে চাচ্ছেন, তাসনিম যারা বক্তব্যের জায়গাটা কিন্তু এই জায়গাতেই,
জি। আমি জানি না ডিটেইলে কি বলতে এই চাচ্ছেন উনি। তাসনিম জারার বক্তব্য নিয়ে আবারও আসবো আলোচনা, একটি বিরতি নিয়ে ফিরছি, আবারও আসবো আপনার কাছে। প্রযত্নে বাংলাদেশে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, বিরতির আগে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আমাদের সঙ্গে জোট করলে এনসিপির নারী নেত্রীরা দল ত্যাগের হুমকি দিচ্ছে, দলটির মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। সেই বিষয়ে আপনার মতামত আমরা শুনবো। তার সাথে একটু যুক্ত করতে চাই, নিশ্চয়ই জানেন ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারী পুরুষ শিশু সহ সবাই আসলে সাধারণ মানুষ গতকাল রাত থেকে অবস্থান কর্মসূচি নিয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। ইনকিলাব মঞ্চের রাতভর অবস্থান কর্মসূচি ইতোমধ্যে জনসমর্থনও পেয়েছে। একজন সাধারণ মানুষ একটি কথা বলেছেন, তিনি বলেছেন হাদির মতো প্রয়োজনে তিনি জীবন দিতেও রাজি। এই যে এই ধরনের বক্তব্য, এই আন্দোলন কি মনে হয় বিচার প্রক্রিয়াকে কি গতিশীল করবে কিনা, নাকি নতুন সংঘাতের ঝুঁকিও এখানে রয়েছে? দেখেন, একজন আইনজীবী হিসেবে আমি মনে করি যে কোনো হত্যাকাণ্ডই বাংলাদেশে বিনা বিচারে যাওয়া উচিত না, এবং আমি নিঃসন্দেহে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাবো, এবং আমি নিজেও হাদি হত্যার বিচার দাবি করব। এবং এই বিচারের দাবিতে মানুষের যে আন্দোলন, সেটাকে আমি একটি ন্যায়সঙ্গত আন্দোলন মনে করব। বাংলাদেশের প্রত্যেকটি হত্যাকাণ্ড, সেটা যেই হোক না কেন, এর বিচার হতে হবে। এবং যারা এই ন্যায্য দাবিতে আন্দোলনটি করছে, নিশ্চয়ই তাদের মধ্যে এই ইন্টারিমের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার সম্পর্কে তাদের হতাশার জায়গা রয়েছে। এই হতাশার জায়গা থেকেই তারা এক ধরনের জনগণের পক্ষ থেকে চাপ সৃষ্টি করার জন্যই এই আন্দোলনটি করছে। এবং একই সঙ্গে আমি বলবো যে যেই মানুষ আজকে আমরা হাদির বিচার চাইছি, একই সঙ্গে ওই ময়মনসিংহে হিন্দু গরিব শ্রমিক দীপুচন্দ্র দাসকে যেভাবে পুড়িয়ে মারা হলো, এর বিচারও আমি দাবি করব। অর্থাৎ কোনো প্রাণ এই দেশে এভাবে ঝরে যেতে পারে না, এবং এই হত্যার পেছনে যারাই জড়িত আছে তাদেরকে চিহ্নিত করা উচিত এবং বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এখন এটাকে যদি অন্য কোনো মহল ডাইভার্ট করে ইলেকশন বানচালের দিকে নিয়ে যেতে চায়, সেটি নিঃসন্দেহে আমাদের স্থিতিশীলতার বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে একটা সুগভীর চক্রান্ত বলে আমি মনে করি। এবং আমি মনে করি আমাদের দেশ এখন নির্বাচনের পথে হাঁটছে, নির্বাচনটা হতে হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যেই সরকারটি ক্ষমতায় আসবে, সে যেই আসুক, তাকে এক ধরনের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এবং মানুষ সেই জবাবদিহিতাটি চায়। এখন যে ইন্টারিম আছেন, সেই ইন্টারিমের জবাবদিহিতা কতটুকু, আর একটা নির্বাচিত সরকারের জবাবদিহিতা কতটুকু, তার ফারাক কিন্তু আমরা বুঝতে পারি। ফলে আজকে নানামুখী চক্রান্ত চলছে যাতে করে এই দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়। কারণ এটি বাধাগ্রস্ত হলে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যাবে। এটি বাধাগ্রস্ত হলে যে বৈষম্যহীন বাংলাদেশের স্পিরিট তৈরি হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই বৈষম্যহীন বাংলাদেশের যে ধারণা, তার যে আন্দোলন, সেটিও বাধাগ্রস্ত হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে ভেতরে বাইরে নানা ধরনের চক্রান্ত শুরু হয়েছে, নানা ধরনের কথাবার্তা হচ্ছে। আপনি দেখেন যে এই বিদেশি দূতাবাসগুলো একসময় আমাদের দেশের এই মানবাধিকার নিয়ে খুব সোচ্চার ছিল, তারা দেখেন আজকে চুপচাপ হয়ে গেছে। তার কোনো এম্বাসি থেকে আমি এখন কোনো প্রেস নোট দেখি না যে মানবাধিকার যে লঙ্ঘিত হচ্ছে। আমি আজকে শুনি না যে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য যে চক্রান্ত হচ্ছে, সেটা নিয়ে কিন্তু কোনো প্রেস নোট বা কোনো উদ্বেগের কথা আমি দূতাবাসগুলো থেকে আর শুনতে পাই না। তো এটাও এক ধরনের, এখানে বিদেশিদেরও অনেক ধরনের গেম থাকতে পারে, সেগুলো সম্পর্কেও আমাদের সাবধান থাকতে হবে। কারণ আমাদের দেশটা ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থান করছে, এটাকে ঘিরে বিদেশিদের অনেক ধরনের স্বার্থ নিহিত রয়েছে। যেমন ধরেন আমাদের চট্টগ্রাম বন্দর, আমাদের ডিপ সি পোর্ট, এই যে আপনার সেন্ট মার্টিন গামী একটা জাহাজে যে আগুন লেগে গেল, একজন মানুষ মারা গেল, এই পর্যটকদের মনে একটা আতঙ্ক। আমাদের দেশে পর্যটন শিল্পের জন্য একটা বিরাট থ্রেট। একই রকমভাবে আমাদের দেশে পর্যটকরা আসছে না এখন, আমাদের দেশের পর্যটন খাত একদম শুয়ে পড়েছে, বৈদেশিক বাণিজ্য নাই, কারখানাগুলো ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। এই অবস্থার জবাব একমাত্র দিতে পারে একটা স্থিতিশীল সরকার, একটা জবাবদিহিমূলক নির্বাচিত সরকার। জি, হেলেন জেরিন খান, আপনার কাছে আসতে চাই। নতুন করে আলোচনা হচ্ছে নির্বাচনী ব্যয় মেটানোর জন্য বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হওয়া ক্রাউড ফান্ডিং বা গণতহবিল সংগ্রহ করা নিয়ে। এই ক্রাউড ফান্ডিং নিয়ে একটু জানতে চাই, ইতিবাচক কিংবা নেতিবাচক কি কি প্রভাব রয়েছে, রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে, এবং নির্বাচনের আগে এই ক্রাউড ফান্ডিং আসলে কতটা যুক্তিযুক্ত? কারণ এটা কি শুধুই প্রভাবমুক্ত নির্বাচন কিংবা জনগণের কাছে জবাবদিহিমূলক যেই রাজনীতির দিকে একটি সংস্কার কিংবা কাঠামোগত সংস্কার, নাকি নির্বাচনের আগে আসলে রাজনৈতিক কোনো নির্বাচনী প্রচারণার আগাম কোনো রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন?
দেখুন, আমি এই ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা এইভাবে আমি বলতে চাই যে আমরা উন্নত দেশগুলোতে দেখি, বিশেষ করে আমেরিকাতে কিন্তু এই নির্বাচনের আগে এই নির্বাচনী যে ফান্ড কালেকশন করা এটা কিন্তু করে এবং সেটা খুবই স্বচ্ছতার সহিত। বাংলাদেশে যেটা হচ্ছে কেউ কেউ কিছু ক্রাউড ফান্ডিং যেখানে কিছুটা স্বচ্ছতা আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অস্বচ্ছ মনে হচ্ছে, যেটা নিয়ে প্রশ্ন আসছে। তা আমি মনে করি যে এগুলো ধাপে ধাপেই হয়তো বা স্বচ্ছতা হবে। জি, কয়েকটি অভিযোগ আছে যে রাজনীতিবিদরা কোনো বড় গোষ্ঠীর কাছ থেকে টাকা নেন এবং তাদের স্বার্থে কাজ করেন। এই অঞ্চলের রাজনৈতিক দলগুলো গোপনে বিপুল অর্থ সংগ্রহ করে বলে এমনটা অভিযোগ আছে। এটা তো অতীত দিনে অনেক হয়েছে, দেখা গিয়েছে যে শুধুমাত্র যে রাজনীতিবিদরা যে ফান্ড ব্যবসায়ীদের কাছ থেকে ফান্ড কালেকশন করে তা না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রকৃত রাজনীতিবিদদের বাদ দিয়ে ব্যবসায়ীদেরকেও কিন্তু নমিনেশন দেওয়া হয়। এইটার বিরুদ্ধে তো আমরা যারা তৃণমূল থেকে উঠে আসছি, আমরা সবসময় এটার বিরুদ্ধে রুখে দাঁড়াই কিংবা কথা বলি কিংবা এটার বিরুদ্ধে সোচ্চার থাকি, কিন্তু তারপরেও কিন্তু এটা কিন্তু বিদ্যমান আছে। তবে এবারে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেখেছি যে এই জায়গাটা একেবারেই অনেক মানে মুক্ত করা হয়েছে। এখানে কিন্তু আমরা যাদেরকে দেখেছি নমিনেশন দেওয়া হয়েছে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে যারা বিরাট ভূমিকা ছিল তাদেরকে দেওয়া হয়েছে। তো আমি মনে করি কি যে আসলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসলে একেবারে আমরা যদি চিন্তা করি যে এবারে যে ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে আমরা সব এই 17 বছরের যত মানে কলুষিত বিষয় ছিল, যত অন্ধকার বিষয় ছিল, সেটা একেবারে আমরা পরিষ্কার করতে পারবো। সেটা হয়তো সম্ভব না, কিন্তু আমরা অনেকখানি এগিয়ে যাব এবং এইভাবেই যদি পর্যায়ক্রমে এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে থাকে ধাপে ধাপে, কিন্তু আমরা মনে করি যে এই জায়গাগুলো অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলছেন, এটা আমি মনে করি যে অনেকটা, আমি ফান্ড কালেকশনের পক্ষেই কথা বলবো, তবে সেটা স্বচ্ছতার ভিত্তিতে হওয়া দরকার। এই যে আপনি বলেছেন যে ক্রাউড ফান্ডিংয়ের নামে ব্যবসায়ীদের কাছ থেকে যে ফান্ড কালেকশন করা হচ্ছে, এইটা যাতে না হয়, এই জায়গা বন্ধ করা হয়। তবে আমি মনে করি যে গণমাধ্যম যদি এ ব্যাপারে সোচ্চার থাকে, রাজনৈতিক দলগুলো সোচ্চার থাকে, বিশেষ করে সচেতন নাগরিকরা সচেতন থাকে, তাহলে এই জায়গাগুলো আগামীতে আমি মনে করি যে অন্ধকার বিষয়টা আছে এটা বন্ধ হয়ে যাবে। জি, হেলেন জেরিন খান, আপনি বলছিলেন প্রকৃত রাজনীতিদের বাদ দিয়ে ব্যবসায়ীদের কিছু কিছু সময় মনোনয়ন দেওয়া হয়। এই প্রসঙ্গ ঘিরে আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। হেলেন জেরিন খান, গত শনিবার গণ অধিকার পরিষদের সম্পাদকের পদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। সেই প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ নিয়ে ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করবেন। এই যে উনি লিখেছেন কৌশল হিসেবে, এটিকে কিভাবে দেখছেন? তারা কতটা বিএনপিকে ধারণ করবে, নাকি খালি একজন এমপি হওয়ার জন্যই বিএনপিতে যোগদান করেছেন? সেই সাথে আরেকটু জানতে চাই, এই পর্যন্ত বিএনপিতে যারাই অন্য দল থেকে এসেছেন তারাই মনোনয়ন পেয়েছেন, নিজ দলের নেতাদের আসলে ত্যাগ তিতিক্ষার কি অবমূল্যায়ন করা হচ্ছে না? অন্য দলকে কি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা? যারা মনোনয়ন পেয়েছেন তারা কি যারা মনোনয়ন প্রত্যাশী তাদের থেকে জনপ্রিয়তার শীর্ষে আছে কিনা? যেহেতু আবার খুব সম্প্রতি আমরা দেখেছি যে রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিএনপির এক পক্ষের বিক্ষোভ, ঝিনাইদহ 4 আসনে এই ঘটনাটি ঘটেছে। সব মিলিয়ে জানতে চাই। দেখুন, বিএনপি উভয় সংকটে আমি বলবো। দেখেন, একদিকে যদি আপনি মনে করেন যে অ্যালায়েন্স যে দলগুলো ছিল দীর্ঘ 17 বছর, যারা বিএনপির সাথে এক হয়ে রাজনীতি করেছে, বিএনপি সকল আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং সেই কারণে তারাও কিন্তু অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। এবং তাদের আপনি জানেন যে বিশেষ করে 24-এর আগে আমি বলবো যে এই যে ছোট ছোট দল থেকেও ওই ফ্যাসিস্ট যে সরকারটি ছিল, মাফিয়া যে সরকারটি ছিল, এই ছোট ছোট দলগুলোকেও কিন্তু মাথা কেনার জন্য তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছে, কিন্তু তারা কিন্তু সেই সময় আপোষ করেননি। তারা কিন্তু এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপির সাথে ছিল। আমার মনে আছে নূরকে বলেন, রাশেদ বলেন, যারা এসছে,
তো ওরা ওই আন্দালিব পার্থ বলেন, এরা প্রত্যেকেই কিন্তু জেলে পর্যন্ত খেটেছে। তো সেই কারণে আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তো আগেই বলেছিলেন যে আমরা যদি সরকার গঠন করি তাহলে আমরা একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করব, সবাইকে নিয়ে, আমাদের এই অ্যালান যে দলগুলো আছে তাদেরকে নিয়ে আমরা করব। আবার পাশাপাশি এইটাও বিএনপিকে মানে দেখতে হচ্ছে, কিংবা এটাও সবসময় চিন্তা করতে হচ্ছে যে দীর্ঘ 17 বছর আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, সেটা আপনি একদম দেশনেত্রী বেগম খালেদা জি, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে একদম ওয়ার্ড লেভেলের একজন নেতারও কিন্তু গল্প আছে। হয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের অত্যাচার নির্যাতন তো অনেকই আছে, কিন্তু একদম নিম্ন পর্যায়ে ওদেরও কিন্তু অনেকে কিন্তু বছরের পর বছর এলাকায় থাকতে পারে নাই, বছরের পর বছর জেল কাটতে হয়েছে, কেউ 10-12 বছর পর্যন্ত জেল কেটেছে, এরকম অসংখ্য নেতাকর্মী আছে। এখন তারা যদি এসে বলে যে আমাকে কেন নমিনেশন দেওয়া হলো না, বিএনপি কিন্তু সেটা ইগনোর করতে পারবে না। তাই এইরকম একটা পরিস্থিতিতেই কিন্তু এই অ্যালায়েন্স দলগুলোকে অনেক ক্ষেত্রে নমিনেশন দেওয়া হয়েছে। আরেকটা ব্যাপারে এখানে আপনি পূর্বে একটু প্রশ্ন করেছিলেন, সেটা হলো তাসমিন জারা সম্পর্কে। দেখেন, এখানে আমি একটা বিষয় বলতে চাই যে নারীদের যে ইসের ব্যাপারে দেখেন, এটা কয়েকদিন আগেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারছিলাম যে এনসিপির যে জামাত ইসলামের সাথে যে অ্যালায়েন্স করতে যাচ্ছে, সেখানে নারীরা বাধা হয়ে দাঁড়িয়েছে। একটু সংক্ষিপ্তভাবে অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী আপনার কাছে যেতে চাই। গণভোট প্রচারে ঘাটতি দেখা দিয়েছে, উদাসীনতা দেখা দিয়েছে, নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন। একটু জানতে চাই যে গণভোট নিয়ে এত তর্ক বিতর্ক আলোচনা ছিল, সেই গণভোট কেন এখন অনুপস্থিত প্রচারণায়, কি মনে করছেন? আসলে দেখেন, জুলাই স্পিরিটটাই তো হারিয়ে গিয়েছে। জুলাই স্পিরিটের মূল কথাই ছিল একটা বৈষম্যহীন রাজনীতি। বিএনপির মতো দল, আমি তো ভেবেছিলাম যে তারেক রহমান এই দেশে এসে অন্তত বৈষম্যহীন রাজনীতির একটা সূচনা করবে। আমি তার অনেক প্রশংসা শুরুতেই করেছি, কিন্তু আমি একটু সমালোচনাও করতে চাই যে এত বড় একটি দল, মাত্র 10 জন নারীকে তারা নমিনেশন দিল। এটা কি কোনো বৈষম্যহীন রাজনীতির মধ্যে পড়ে? কোনো ইনক্লুসিভনেসের মধ্যে পড়ে না। এটাই হলো আমাদের রাজনীতির ঘাটতি। আমরা বলি এক, করি আরেক। এবং রাজনীতিও কিন্তু এই নীতিহীনতার জায়গা এখন শুরু হয়ে গিয়েছে। এবং জুলাই স্পিরিটের যে মূল জায়গাটা ছিল, এই দেশের যে গরিব খেটে খাওয়া মানুষ, তাদের কথা নাই। আজকে দেখেন পত্রিকা অফিসে হামলা হলো কেন? কি দোষ প্রথম আলো, ডেইলি স্টারের? এগুলো আমাদেরকে বুঝতে হবে, কারণ আমাদের দেশটাকে ঘিরে একটা বিরাট চক্রান্ত চলছে, যাতে করে গণতন্ত্রের ট্রেনটা চলতে না পারে। দুজনকেই ধন্যবাদ। নারীর ক্ষেত্রে বৈষম্য আরো বেশি হচ্ছে। জামাত ইসলাম নারী নেতৃত্ব, না আপনাদের দলে তো কোনো ন্যায় বিচারই নাই। বিএনপিতে তো কোনো, আমি বিএনপির মতো বড় দল, 300 সিটের মধ্যে মাত্র 10 জন। ওয়াই? কোনো জবাব আছে আপনাদের কাছে? জবাব নাই, দিতে পারবেন না। একই কথা জামাতের বেলা। এই কারণেই তাসনিম জারার মতো মেয়েরা দল ছাড়তে বাধ্য হয়। আমরা বাস্তবতা এটাই দেখতে পাচ্ছি, এবং এই বাস্তবতা আমাদের বদলাতে হবে। এবং বদলালে পরেই যে আই হ্যাভ এ প্ল্যান, যেটা মার্টিন লুথার কিং এর কথার মূল স্পিরিটটাই ছিল ইকুয়ালিটি। আপনি পড়ে দেখেন, মার্টিন লুথার কিং যে বলেছিল ইকুয়ালিটি কোন জায়গায়, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ইকুয়ালিটি। জি, ধন্যবাদ দুজনকে আজকে প্রযত্ন বাংলাদেশের সময় দেওয়ার জন্য। আজকের মতো শেষ করছি প্রযত্ন বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।